দুঃখজনক হলো সত্য যে ডাকসুর ইতিহাসে যারা ডাকসু থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই দেখা যায় ওই এক্সিস্টিং রাজনীতি দলের ব্যানারে করেছেন, তো যেই কারণে তারা ছাত্র নেতা হিসেবে হয়তো একেবারেই ওই লেভেলে যেতে পারেন নাই যে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার মতো। মন্ত্রী হয়েছেন অনেকেই, বিরোধী দলীয় নেতাও হয়েছেন। আর আগামীতে ডাকসুর নির্বাচন থেকে প্রধানমন্ত্রী হবে এইটা হতেও পারে, নাও হতে পারে, দুইটাই সম্ভাবনা রয়েছে। তবে ধরেন গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে যে রাজনৈতিক সম্ভাবনা, নতুন বা বিকল্প রাজনীতির যে সম্ভাবনাটা ছিল, এখন তো অনেকাংশে সেটা কমে এসেছে। কারণ ধরেন সেই সময় আওয়ামী লীগের আমলে জামাত শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না, ইসলামিক দলগুলো আলেম ওলামারা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারতো না, রাজনীতি করতে পারতো না, বড় দলগুলো তারা কর্মসূচি করতে পারতো না। তখন আমরা যখন এই ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে একটা জাতীয় রাজনীতিতে আসছি, আমরা অনেকের সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি। এখন কিন্তু রাজনীতি করার জন্য সবার জন্য ফ্লোর ওপেন, কাজে এখন সবাই রাজনীতি করছে। এখন কিন্তু কেউ কারো রাজনীতি ওইভাবে সহযোগিতা করছে না। এবং ছাত্র সংসদ নির্বাচন হলে এখন তো আর ছাত্রলীগ নেই, এখন সবাই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। সেক্ষেত্রে যারা এখন জয়লাভ করবে তারা কিন্তু খুব বেশি ভোটের ব্যবধানে না, কাছাকাছি ভোটের ব্যবধানেই হার জিত হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা জয়লাভ করবে তাদের নিজেদের একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার সুযোগ আছে। এবং যদি সেটা হয়, বাংলাদেশের রাজনীতিতে যে আমরা বলছি যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলীয় সরকার প্রধান হতে পারবে না, তাহলে তো সেই ক্ষেত্রে ডাকসুর নেতৃবৃন্দ কিংবা অন্যান্য ছাত্র নেতৃবৃন্দের সেই সম্ভাবনাটা থাকেই। এবং বাংলাদেশের সম্ভবত ডাকসুর ভিপিজিএস হিসেবে একমাত্র আমি গতানুগতিক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। আমরা একটা দল গঠন করেছি যে একটা সার্কেল নিয়ে, যারা সেই ডাকসু কেন্দ্রিক বা কোটা তার পূর্বের যে আন্দোলন, একটা ছাত্র আন্দোলনের মধ্যে বের হয়ে এসেছি, তারা একটা দল গঠন করেছে, যেটা বোধহয় বাংলাদেশি গণ অধিকার পরিষদই প্রথম।